24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়। Face Off, powered by 24 Hours TV. নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আপনাদের স্বাগত। আমি তুহিনা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের ফেস অফ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি, এবং এই পোস্টে রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির সঙ্গে সিপিআইএম কংগ্রেসকে একজোট হওয়ার ডাক দিয়েছেন তিনি। এক্ষেত্রে অবশ্যই দলমত নির্বিশেষে তৃণমূলের নামটাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। আর এতে করেও একটা চর্চা শুরু হয়েছে, যদিও রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে সিপিআইএম কংগ্রেসকে পাশে চাইলে একটা বিতর্ক, সেই বিতর্ক এড়াতেই তৃণমূলের নামটা কোথাও গিয়ে একটা কৌশলগতভাবে জোড়া হয়েছে। কিন্তু একটা প্রশ্ন এই জায়গায় আজকে, যেটা নিয়ে আমাদের মূল আলোচনা, যে জাতীয় স্তরে আমরা যে জোটের কথা শুনেছি, যেটা আমরা দেখতে পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে বিরোধী ঐক্য, যদিও পরে সেটা বেশিক্ষণ স্থায়িত্ব হয়নি, আমরা রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে দেখেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে এবার রাজ্যে তৃণমূলের দুর্নীতি, সন্ত্রাস, সেখানে বিজেপি একজোট হওয়ার ডাক দিচ্ছে। আদর্শগত যে ফারাক, বিশেষ করে সিপিআইএম এবং বিজেপির মধ্যে, সেই আদর্শগত ফারাক কোথায় গেল? সেই একটা প্রশ্ন উঠে আসছে। কোথাও গিয়ে কৌশল, এই প্রশ্নটা ইতিমধ্যে আসছেন, অন্তত রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন তারা এই মুহূর্তে বলছেন। কি রয়েছে এই পোস্টে আমি একদম শেষের অংশটুকু আপনাদের বলবো। সেখানে সুকান্ত মজুমদার তিনি লিখেছেন যে সময় এসেছে বিজেপি, তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস ভেদাভেদকে দূরে সরিয়ে রেখে বাংলার স্বার্থে, 10 কোটি বাঙালির স্বার্থে সকল শ্রেণীর, সকল স্তরের মানুষকে একত্রিত হয়ে রাজ্য সরকারের ভুল নীতি, খামখেয়ালিপনা, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমরা আজকে এই নিয়েই মূলত আলোচনা এগিয়ে নিয়ে যাব। আসুন কারা কারা রয়েছেন আলোচনায় আমি প্রথমে আলাপ করি দিই। আমার সঙ্গে আজকে রয়েছেন বিজেপির পক্ষ থেকে দিতয়া কর, আমি স্বাগত জানাবো ওনাকে। আমার সঙ্গে রয়েছেন প্রদীপ সিং, তৃণমূলের পক্ষ থেকে। প্রদীপবাবু, স্বাগত জানাবো আপনাকেও। রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশেষজ্ঞ, আমার সঙ্গে রয়েছেন। রাজাগোপাল বাবু, আপনাকেও স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। কিছুক্ষণের মধ্যে আশা রাখছি যুক্ত হবেন লিপিকা ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে। আমি প্রত্যেককেই স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করব, এবং আজকে প্রথমেই আমি একটু দিতা ম্যামের কাছে আসবো। যে প্রশ্নটা নিয়ে আসবো, এই যে জোটের বিষয়টা, জোটের কথা যেটা আমরা জাতীয় স্তরে দেখতে পেতাম, সেটা এ রাজ্যে তৃণমূল হঠাতে সিপিআইএম কংগ্রেসকে একজোট হওয়ার বার্তা দিচ্ছে বিজেপি, তাহলে আদর্শ কোথায় গেল? এই প্রশ্নটা তো ইতিমধ্যেই উঠে আসছে। সকলকে শুভ সন্ধ্যা, সমস্ত দর্শকবৃন্দকে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করতে চাইছি, যে আমরা যুগ ধরে দেখেছি, বিভিন্ন যুগে আমরা দেখেছি, যেরকম মহাভারতের যুদ্ধেও আমরা অধর্মের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছিল, সেখানে বিভিন্ন রকমের মানুষ ছিল, কেউ অধর্মের সাথে দাঁড়িয়েছিল, কিন্তু সেখানে যুদ্ধ হয়েছিল, কিন্তু যুদ্ধ হয়েছিল দুপক্ষে। তো সেই জায়গাটা থেকে আমরা যদি যুগ পরিবর্তনের সূচনা দিই, সেই যুগ পরিবর্তনের সূচনাই কিন্তু আমাদের এই রাজ্য সভাপতির এই ফেসবুকের মাধ্যমে এসছে। আমরা সেটা দেখেছি যে এখানে রাজনীতিক বিশ্লেষণের জায়গা থেকে না গিয়ে আমরা যদি মানুষের স্বার্থে চরিতার্থ করতে দেখি, সেখানে মানুষকে বলেছেন, সেখানে যে অ্যাজ আ আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা কাজ করছি সকলে, ভারতীয় জনতা পার্টি পিএম এর কার্যক্রমের যখন হয় তখন সিপিএম এর কর্মীরাও মার খেয়েছে, যখন কংগ্রেসের কার্যক্রম হয়েছে, আন্দোলন হয়েছে, তখন তারাও মার খেয়েছে। তো আমরা সকলে মার খেয়েছি। এই বিরোধী পক্ষের লড়াইটা যদি আমরা একত্রিতভাবে লড়তে পারি, এই মুহূর্তে কোনো রাজ্যের বড় একটা যুগ পরিবর্তনের ক্ষেত্রে, আর সেই যুগ আমরা যে পরিবর্তন চাইছি সেটা মানুষের স্বার্থে আমরা চাইছি। সেই কিরকম ভাবে স্বার্থে চাইছি, যে আমরা দেখছি যে তৃণমূল সরকারের এত হাজার কোটি টাকা ভীষণভাবে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি একটু বিভিন্ন রকমের সন্ত্রাস
তার হ্যাঁ বলুন বলুন, শোনা যাচ্ছে। সন্ত্রাস দেখতে পাচ্ছি এবং তার সাথে তোমার নিয়োগ প্রক্রিয়ায় যে আমরা ঘটনা দেখেছি, নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন মারফতে যে মানুষের কাছে যে বার্তা গেছে, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে মানুষ যে জনগণ তাদেরকে ভোট দিয়ে আজকে এনেছিল, সেই মানুষের সেই জনগণ আজকে তার পাশ থেকে সরে যাচ্ছে। তো সেইখান থেকে আজকে আমরা বৃহত্তর স্বার্থে আমরা আজকে রাজ্যের যাতে অবনতি আর না হয়, সেই অবনতিকে রুখে দাঁড়াবার স্বার্থে আজকে আমরা সকলকে একজোড়ে এক করে নিবেদন করেছি, যাতে আমরা সকলে এক স্বার্থে এসে এক প্ল্যাটফর্মে এসে আমরা এই যুদ্ধ চালাতে এবং একটা যুগ পরিবর্তন তৃণমূল কংগ্রেসের যাতে এই পরিবর্তনের কর্তৃত্ব সরকার আমরা আনতে পারি, তার জন্য আমাদের এই বার্তা। আচ্ছা, মানে রাজনৈতিকভাবে নয়, কর্মীদের নিয়ে যে মহাজোট মানুষের হয়ে, সেই বিষয়টা এখানে বিজেপি তুলে ধরেছে, এই বিষয়টা আপনি বললেন। আমি পরের প্রশ্ন অবশ্যই আসবো, তবে তার আগে একটু প্রদীপবাবুর আমি বক্তব্য নিয়ে নেব। প্রদীপবাবু, যে মহাজোটের বার্তা দেওয়া হয়েছে, যেটা আমরা এতদিন পর্যন্ত জাতীয় স্তরে দেখে এসেছি, সেই তার উল্টো যেটা বীজেমূল তত্ত্ব যেই দেওয়া হতো, সেই তত্ত্ব কোথায় গেল? যারা দিত তাদের সাথে মহাজোটের এই আবেদন জানানো হচ্ছে, কি বলবেন আপনাদের দলের এই মুহূর্তে এই বিষয় নিয়ে কি বলার রয়েছে? দেখুন, শুভ সন্ধ্যা সবাইকে। এখন কে কি রূপে কোন বিষয়কে দেখবে সেটা তাদের উপর নির্ভর করে। বিজেপির প্রতিনিধি তিনি রেফারেন্স দিলেন মহাভারতের, তা আমি এটা বুঝলাম না সুকান্ত মজুমদার মহাভারতের কোন পক্ষে দাঁড়িয়ে, ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে। অদ্ভুতভাবে বিজেপি নিজেদের ধর্মের পক্ষে ধরে নেয়, কিন্তু বাংলার ক্ষেত্রে যে তারা অধর্মের পক্ষে দাঁড়িয়ে সেটা তারা বোঝে না। যে এই বাংলায় মানুষের পক্ষে কাজ করার যে একটা জগদ্দল পাথর, সিপিএম এর জগদ্দল পাথর 34 বছরের, সেটা সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে যে গভর্নমেন্ট সরকারকে নিয়ে এসছে, সেইখানে বিজেপি সেখানে ধর্মকে না দেখে সেখানে অধর্ম দেখছে। এখন দেখুন, কারোর ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত শিক্ষা, সে শিক্ষাকে কোথায় উপস্থাপনা করবে সেটা তার ব্যাপার। এবার সুকান্ত বাবুর কথা বলি। সুকান্ত বাবু মেরে কেটে রাজনৈতিক জীবন সম্ভবত 2.5 থেকে 3 বছর কি 4 বছর। এখন তিনি রাজনীতির সব মার প্যাঁচ কিংবা রাজনৈতিক কলা কৌশল কিংবা তারা যে বলে পার্টি ইজ দ্য ডিফারেন্স, কিংবা তারা বলে যে আমরা আদর্শবাদী পার্টি, আমরা আদর্শের বাইরে যাই না, বেসিক্যালি সবারই ওই একটাই ধান্দাবাজি, বুঝলেন? যে কোথার থেকে কিভাবে একে সরিয়ে আমি ক্ষমতায় আসবো। এখন যেহেতু ওই বিজেপির মধ্যে 3টে লড়াই চলছে, 3টে গোষ্ঠীর মধ্যে, সেই লড়াইয়ে সুকান্ত বাবু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইসব কথা বলে নিজের দাম বাড়ানোর চেষ্টা করছে, মাত্র মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে। যখন 200 পার হবে বিজেপি বলেছিল, তখনও গিয়ে 77 কিংবা 38% ভোট দাঁড়িয়ে গেছিল। আর আজকে জানি কংগ্রেস আর সিপিএম এর কে সঙ্গে নিয়ে মহাজোটের কথা বলছে। বিজেপি ছিল আজ থেকে 10 বছর আগে মাত্র 4% এর পার্টি, সেখান থেকে 14% হয়, তারপর সেখান থেকে 38% হয়। এই টোটাল বাম আমাদের তৃণমূল বিরোধী ভোটটাই কিন্তু তাদের পক্ষেই মূলত গিয়ে পড়েছে। তাদের পক্ষে যে পড়েছে সেটা তাদের নিজেদের ভোট বলে মনে করছে, সেটা আদৌ তাদের নিজেদের ভোট নয়, সেটা কিন্তু বামেদের ভোট আর কংগ্রেসের ভোট। সেটা যাতে আবার ছিটকে বামেদের দিকে ফেরত না যায়, সেই জন্য আবার কংগ্রেসের দিকে ফেরত না যায়, সেই জন্যই সুকান্ত বাবু হয়তো এটাকে বোঝানোর চেষ্টা করছেন। আদৌ তা ঘটবে না। বামেরা এখন দেখুন, যে কোনো সামনে যে কটা নির্বাচন হয়েছে তাতে তাদের ভোট আবার ফেরত গেছে বামেদের কাছে। এবং আমি আপনাকে বলি, এই সমস্ত ঘটনার পরে একটা সমবায় নির্বাচন হয়েছে, যেখানে বিরোধী দলনেতা স্বয়ং থাকেন এবং বিরোধী দলনেতা তার পরিবার যুক্ত ছিল যে সমন্বয়ের সঙ্গে, এই সমবায়ের সঙ্গে। সেইখানে পর্যন্ত বিজেপি পদদুষ্ট হয়, 51-1 রেজাল্ট হয়। বামেরা সেখানে 1টি আসন পায়, কিন্তু সে বিজেপি পায়নি। সুতরাং এখানে কারোর বিজেপি হয়ে তাদের নিজেদের কল্পনা, লোকের থেকে ধার করা ভোট নিয়ে, লোকের থেকে ধার করা জনসমর্থন নিয়ে, কিংবা আজকে যারা বিজেপির পক্ষ থেকে টিভিতে বসেন, তারা আজকে 10 বছর আগে, 8 বছর আগে, 6 বছর আগে কোথায় ছিলেন আমি জানি, নিশ্চয়ই কোথাও ছিলেন, কোন রূপে ছিলেন। কিন্তু ব্যবস্থাটা হলো, এখন আমার কাছে সুকান্ত বাবুর এই বক্তব্যটা শুধুই ওই নিজেদের দলের মধ্যে গোষ্ঠীর লড়াইয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া বলেই মনে করি আমি।
বেশ, আমি রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবুর কাছে আমার যে প্রশ্নটা থাকবে, রাজাগোপাল বাবু, কয়েকদিন ধরেই যে দুর্নীতি সন্ত্রাস বারবার চোখের সামনে উঠে আসছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। কোথাও গিয়ে যারা রাজনৈতিক বিশ্লেষক বারবার বলছিলেন যে এমন একটা পরিস্থিতির মধ্য দিয়েও আমরা দেখতে পেলাম, উপনির্বাচন যদি আমরা সেটাকে ট্রায়াল হিসেবে ধরে নিই, দুটো ওয়ার্ডের উপনির্বাচনেও দেখলাম তৃণমূলের জয় জয়কার, এবং কোথাও গিয়ে দুর্নীতির সময় ভোট হলো, তারপরে তৃণমূলের জয় জয়কার, সমবায় ভোটে যে তুলনা প্রদীপবাবু টানছিলেন সেখানেও তৃণমূলের জয় জয়কার। কোথাও গিয়ে জনসমর্থনে কিন্তু কোনো ঘাটতি নেই এত দুর্নীতির পরেও। এবার আমি যে প্রশ্নটায় আসবো, তাহলে কি কোথাও গিয়ে একটা, যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছিলেন যে কোথাও গিয়ে বিরোধীরা এ রাজ্যে, যদি আমি বলি তাহলে বিরোধীরা সেই সক্রিয় ভূমিকাটা নেই, যে কারণে কি এই সক্রিয় ভূমিকাটা, মানে যেটা বিজেপির একার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়, সেই দুর্বল জায়গাটা থেকেই কি এই বিরোধী জোটের ডাক? আপনার কি মনে হয়? হ্যাঁ, দেখুন, মানে যে প্রশ্নটা, বিজেপি যে ঐক্যের ডাক দিল, সেটা আমার মনে হচ্ছে, যেহেতু আপনি নিজেই বলেছেন তৃণমূলের নামও আছে, অর্থাৎ তৃণমূলের সঙ্গে তো জোট হতে পারে না। তাদের একাংশ যারা মনে করছে যে যে ধরনের দুর্নীতি সারা বাংলা জুড়ে বাংলার নাম খারাপ করছে, তার বিরুদ্ধে মানুষের যাতে ঐক্যবদ্ধ হওয়া যায়। তৃণমূল যদি এই সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে পার্টি থেকে সরিয়ে দেয়, মানে সিবিআই ইডি হওয়ার আগেই সরিয়ে দেয়, তাহলে এই পার্টিটা ভালো হয়। এটা পশ্চিমবঙ্গের একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসে। যে মানুষটাকে গ্রেপ্তার করা হয়েছে বীরভূমে, তিনি একেবারে অগণতান্ত্রিক ছিলেন, যেভাবে মারপিট করেছে সবাই জানা। যাই হোক, সে বিতর্কে আমি ঢুকছি না। যে বিতর্কটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে নির্বাচনটা হয় পুরোপুরি হচ্ছে আপনার সাংগঠনিক ক্ষমতার উপরে। যার সাংগঠনিক ক্ষমতা আছে সেই জেতে, এবং খেয়াল রাখতে হবে সাংগঠনিক ক্ষমতা অনেকটাই নির্ভর করে সরকারে থাকার উপরে। বামেদের একেবারে দাপট ছিল, দেখেছেন যখন ক্ষমতায় ছিল, যেই ক্ষমতাচ্যুত হয়েছে কোথাও তাদের সংগঠন কিচ্ছু নেই। সুতরাং ক্ষমতা এবং সংগঠন তো একসঙ্গে যায়, এটা ক্ষমতা চলে গেলে সংগঠনও যাবে। কারণ কেউ যদি ভাবে আমার সংগঠন চিরকাল মজবুত থাকে, বামেদের এক্সাম্পল থেকে পরিষ্কার বোঝা যায় 11 সালের পর থেকে সে সংগঠন ভেঙে চুরমার হয়ে গেছে। কেননা মানুষ ক্ষমতার জন্য সংগঠন দাঁড়ায়। নির্বাচনে যখন মানুষ গিয়ে ভোটের কেন্দ্রে হাজির হয়, দেখে যে কটা কোন পার্টির লোক তারা দেখে। যখন দেখা যায় হ্যাঁ যে পার্টির লোক বেশি, তারা ভয় পায় যে বাবা আমার ভোট তাহলে হয়তো আমি যাকে ভোট দেবো সে হয়তো জিতবে না, অথবা হয়তো আমাকে এরা ভয়ে দেখাতে পারে, আমাকে বেঁচে থাকতে হবে, সংখ্যা গরিষ্ঠের সঙ্গে যাওয়াই নয়। সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের অনেক ইতিহাস আছে, একটা বড় অংশ ছিন্নমূল হওয়া মানুষ অন্য জায়গা থেকে এসেছে, বাংলাদেশ থেকে এসেছে, কিছু মানুষ অন্য রাজ্য থেকে এসেছে, তারা অত্যন্ত ভয়ে পান যে কি হবে না হবে, আমার বোধহয় আমার জীবিকা আটকে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে কেউ রুলিং পার্টির বিরোধিতা করতে যায় না, এবং সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যদি তৃণমূলকে সাংগঠনিকভাবে হারাতে হয়, তাহলে কিন্তু সে ক্ষমতায় বিজেপির নেই। এটা পরিষ্কার মেনে রাখা ভালো। বিজেপি যে কটা 70,000 কি 80,000 ভোট থাকছে, তার আর্থিক জায়গাও যে তারা যে এজেন্ট দিতে পারে বলে আমার মনে হয় না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে জেতা অত্যন্ত অত্যন্ত কঠিন একটা ব্যাপার। এবং যদি আপনি বলেন পুরসভার নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচন, আমি এখনই বলে দিতে পারি, যতই দুর্নীতির খবর আসুক না কেন, আগামী বছর যে পঞ্চায়েত বা নির্বাচন হবে সেখানেও কিন্তু তৃণমূল ব্যাপকভাবে জিতবে। একেবারে এটা বলে দেওয়া যায়, আমি অনেকদিন ধরেই বলছি, এবং সেটা ঘটবে, হয়তো ঘটবে। যতই দুর্নীতি হোক, আরো 5টা-10টা নেতা গ্রেপ্তার হোক, তাতে খুব একটা হয়তো যায় আসবে না, যতদিন পর্যন্ত তৃণমূলের ক্ষমতা আছে। এবং সেখানে বিরোধী ব্যাপারটা হচ্ছে বিরোধী রাজনীতি, যেটা পশ্চিমবঙ্গে যখন বামেরা বিরোধী ছিল তখন যে ধরনের দাপট তারা দেখিয়েছিল, বা তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার আগে যে দাপটটা দেখিয়েছিল, এখনকার বিরোধীরা সেই জায়গায় কেউই তার দাপট দেখাতে পারছে না। এটা কিন্তু পরিষ্কার মানতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে তাই যখন একটা দুর্নীতির খবর এসেছে, বড়ভাবে পশ্চিমবঙ্গের যে সম্মান সেটাকে ভুলণ্ডিত করছে, এই জায়গাটাকে ব্যবহার করার চেষ্টা করেছেন সুকান্ত বাবু বলে আমার ধারণা। উনি তাই বলার চেষ্টা করছেন যে উনি কিন্তু নির্বাচনী জোটের কথা ডেফিনেটলি বলছেন না, যে জোটটার কথা বলছেন যে ফিরে আসা যাক, বাংলার যে অভিমান, বাংলার যে ঐতিহ্য, সেটাকে ফিরিয়ে আনা যাক। সেই জায়গায় যদি এক হয়ে কাজ করা যায়,
হ্যাঁ, দুর্নীতিগ্রস্ত উনি যদি সেটা করতে পারেন, বিজেপির ভেতরে যারা দুর্নীতিগ্রস্ত আছে তাদেরও যদি সরাতে পারেন, অন্য পার্টিও যদি সেই ধরনের ব্যবস্থা নয় যে, তাই না, অন্য পার্টি দুর্নীতিগ্রস্তকে আমি নেবো না, এই যদি একটা সিদ্ধান্ত সবাই নিতে পারে, দুর্নীতি যদি আমাদের লক্ষ্য তাকে সরাবো, তাহলে আমরা কেউ আর এই দুর্নীতিগ্রস্তকে নেবো না, এই যদি একটা কমিটমেন্ট থাকে তাহলেই এই ধরনের প্রচারটার একটা গুরুত্ব আছে, আদারওয়াইজ কোনো গুরুত্ব থাকবে না। তবে আমি যেটা সংক্ষেপে বলার চেষ্টা করবো সেটা হচ্ছে যে এটা একটা ওনার প্রচেষ্টা যে দুর্নীতির বিরুদ্ধে মানুষ সজাগ থাকুন, এই প্রচেষ্টাই ওনার এই মুহূর্তে রয়েছে, এটা কোনো রাজনৈতিক প্রচেষ্টা নয় বলে আমার ধারণা। হ্যাঁ, বেশ, আমি লিপিকা ঘোষ কংগ্রেসের ইতিমধ্যে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি স্বাগত জানিয়ে লিপিকা ম্যামের কাছে আসবো। যেটা নিয়ে আমাদের আজকে আলোচনা এবং কিছুক্ষণ আগেই প্রত্যেকের বক্তব্য তারা দিয়েছেন, এবং দ্বিতীয় ম্যাম বিজেপির পক্ষ থেকে যিনি রয়েছেন তিনি যে বিষয়টা বলছিলেন যে কোথাও গিয়ে এটাকে রাজনৈতিকভাবে দেখবেন না, এই যে জোটের ডাক, কংগ্রেস এবং সিপিআইএমকে জোটের ডাক দেওয়া হয়েছে, এটা রাজনৈতিকভাবে না দেখে দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে একটা কর্মীদেরকে ডাক দেওয়া হচ্ছে, যেটা আমরা দেখেছিলাম 2011-র আগে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়টাই হয়তো এখানে তুলে ধরা হয়েছে, রাজনৈতিকভাবে দেখার কথা বলছিলেন না। এবার এই জোট নিয়ে আমি কংগ্রেসের এবং আপনার মতামত কি রয়েছে, যদিও আমি জানি অধীরবাবু, সুজনবাবু প্রত্যেকে জানিয়ে দিয়েছেন যে না, এটা কখনোই নয়, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এই জোটের কোনো প্রশ্নই ওঠে না, কি বলবেন? না, প্রথমত হলো যে আপনার তৃণমূলের যে দুর্নীতি রয়েছে, আমরা দেখেছি বিজেপির মধ্যেও যথেষ্ট দুর্নীতি আছে। আর আমি এখানে কংগ্রেসের প্রবক্তা হিসাবে বসলেও আমাদের একটা দিল্লিতে আমাদের এআইসিসি রয়েছে, কমিটি রয়েছে, দিল্লিতে আমাদের উচ্চ নেতৃত্ব রয়েছে, সেই জন্য আমি এখানে ওভাবে কোনো মন্তব্য করতে পারি না যে এটা করা যাবে কি করা যাবে না। আর বিশেষ করে অধীরদা যেটা বলেছেন, আমার মনে হয় এখানে আমাদের নিচু স্তরের মানে একদম গ্রাসরুটের আর কি যে সমস্ত কর্মী সমর্থকরা, তারা কিন্তু একেবারেই এটার বিরোধী, যে বিজেপির সঙ্গে তারা যাবে এটা কখনোই মেনে নেবে না। কারণ আমরা দেখেছি, বেশ কিছু ক্ষেত্রে দেখেছি এদের মধ্যে যেমন বন্ধু মানে লড়াই আছে, তেমনি এদের মধ্যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ভীষণভাবে একটা বন্ধুত্বের সম্পর্ক। মানে বহু ক্ষেত্রে আমরা দেখেছি বহু জিনিস, যেই এখানে কোনো একটা দুর্নীতি হচ্ছে এবং সেই দুর্নীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাচ্ছেন দিল্লিতে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন এবং তারপর অদ্ভুত একটা বোঝাপড়ার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তো সেইখান থেকে আমার মনে হয় না যে বিজেপি আলাদা কোনো একটা ফুল, যাহা ঘাস ফুল তাহাই পদ্ম ফুল, এইরকম একটা পরিস্থিতিতে রয়েছে। সেখানে কংগ্রেসের বিজেপির এই মানে ডাকে সাড়া দেওয়ার আমার মনে হয় না এই মুহূর্তে আমাদের কোনো প্ল্যান বা প্রোগ্রাম কোনো কিছু আছে, আমরা করতে পারবো, এটা করব আমরা বলে আমার মনে হয় না। দিতা ম্যামের কাছে আসবো, যেই রাজনৈতিকভাবে না ভেবে কর্মীদের ডাক যেটা আপনি বলছিলেন, কিন্তু তাতে করে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, যে বিষয়টা অ্যাকচুয়ালি উঠে আসছে, যে কোনোভাবেই এই জোটকে সমর্থন জানাচ্ছে না বিরোধীরা, বিশেষ করে সিপিআইএম এবং কংগ্রেসরা। আরও একটা বিষয় আমার আপনার কাছে জানার আছে, যেটা রাজগোপালবাবু বলছিলেন, কোথাও গিয়ে এই জোটের ডাক দিয়ে বিজেপির যে দুর্বলতা সেটা কি উঠে আসছে না? আমি তোমার কথা অবশ্যই আসবো প্রশ্নের উত্তরে, কিন্তু তার আগে আমি জাস্ট প্রদীপ বাবুকে একটু বলতে চাইছিলাম যে 34 বছরের যে সিপিএম এর রাজত্ব ছিল, তারপরে তো মানুষ তো আমাদেরকে সকলে আমরা আশীর্বাদ দিয়েই আমরা মাননীয়াকে নিয়ে এসেছিলাম আজকে পশ্চিম বাংলার মাননীয়া করে। তো সেই জায়গাটা থেকে তার লাস্ট 11 বছর ধরে আমরা তাকে আমরা রাজ্যের তাকে নিয়ে এসে মাননীয়া করে এনে আমরা ভুক্তভোগী। আমরা দেখেছিলাম সেখানে যে জনগণের স্বার্থে যখন উনি কাজ করলেন না, মানে আজকে আমাদের 550 দিন ধরে যে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে, আমি সেই জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমাদের মাথায় যে এত ধারের বোঝা, আজকে বিভিন্ন জায়গায় যে খয়রাতি দেখা হচ্ছে, যে মৎস্যপ করা হচ্ছে, সেখানে আমরা বেসিক নিডটা ফুলফিল করতে পারছি না। কিন্তু আজকে সরকারি কর্মচারীরা যখন তাদের ডিএ চাইছে, তখন তাকে বলা হচ্ছে যে প্লিজ ঘেউ ঘেউ করবেন না। আজকে এই যে রাজনীতি, আজকে আমরা রাজ্যের যে রাজনীতিটা বলছি, রাজ্যের রাজনীতিতে আজকে যদি আমরা দেখি,
সেইখানকার কথা তুলে আজকে আমাদের এই প্রসঙ্গটা আসছে। আমরা এখানে সাংগঠনিক দুর্বলতার কথা বলা হচ্ছে না। সাংগঠনিক দুর্বলতা থেকে আপনি যদি দেখেন তাহলে আজকে আমাদের লাস্ট ইলেকশনে প্রায় 2,48,00,000 ভোটার আমাদের আছে। তো তারা তো সংগঠিত ভোটার, সেখানে তো মানুষ তখন ভারতীয় জনতা পার্টিকে দেখেই ভোট দিয়েছিল। এবার লাস্ট যে ইলেকশনটা আপনারা যেটা বলছেন সেটা কি ফেয়ার ইলেকশন? প্রতিটা ইলেকশন কি ফেয়ার ইলেকশন হয়েছে? নির্বাচনের প্রতিটা প্রক্রিয়া কি তোমার সিআরপিএফ দিয়ে হয়েছিল? সেখানে আমাদের একটা বড় প্রশ্ন থেকে যায়। মানুষ যখন চাইছে কোনো পরিবর্তন, তো সেই পরিবর্তনও আমরা এখন চাইছি। আমরা তো 34 বছরের সিপিএম কে পরিবর্তন করেই তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসকে আজকে পরিবর্তন করবার পরিবর্তন করবার সারা তো মিলছে না, মানে আপাতত তো মিলছে না, যদিও মানে রাজনীতিতে কোনো কিছু অসম্ভব নয়, সময় সেটা উত্তর দেবে। রাজনীতিতে কোনো কিছু খুব একটা ফাস্ট হয় না, এটা খুব স্লো অ্যান্ড স্টেডি প্রসেস। এটা তো জাস্ট একটা বক্তব্য উঠে এসছে, আমাদের রাজনৈতিক মহল থেকে একটা বক্তব্য উঠে এসছে একজন শীর্ষ নেতার কাছ থেকে। তো সেটা আমরা সেটাকে আস্তে আস্তে বসে সেটাকে আমার মনে হয় যে আরো চয়নের দরকার, এবং ধীরে ধীরে এই জায়গাটাতে আরো মত পরিদর্শনের প্রয়োজন। তারপর যদি আমরা কোনো একটা সিদ্ধান্তে আসতে পারি, কেননা বিভিন্ন রাজ্যের জন্য রাজনীতির কিন্তু আয়নাটা একদম আলাদা হচ্ছে। এখানে যেরকম আমাদের বিজেপির এত কর্মী সমর্থক মারা গেছিল, এত কর্মীকে হত্যা করা হয়েছিল গ্রামে গঞ্জে, 194 জনের কর্মীর আমাদের মৃতদেহ পাওয়া গেছিল। কাউকে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে, কাউকে মারা হয়েছে, কাউকে কুপিয়ে মারা হয়েছে। আজকে আমরা সেই জায়গাগুলো থেকে যদি দেখছি, তাহলে সেই রাজনীতির রাজ্যের উন্নতির জন্য আজকে আমাদের এই ডাক সর্বস্তরের মানুষের কাছে। কেউ হয়তো সিপিএম করতে পারে, কেউ হয়তো সেখানে কংগ্রেস করতে পারে, কিন্তু আদর্শগত যে বিভেদ সেটাকে একবারে উড়িয়ে দেওয়া কি যায়? সেটা আপনারা যে জোটের ডাকটা দিচ্ছেন, আদর্শগত বিভেদটা কোথায় গেল এই জায়গায় তো প্রশ্নটা। এইখানে আমার মনে হয় যে সর্বস্তরের মানুষকে আরো বেশি করে জোর দেওয়া হয়েছে। রাজনীতির বিভেদটাকে আমরা যদি পরে আনি, আমার তার আগেও আমার মনে হয় যে সর্বস্তরের যে মানুষ, আমার মনে হয় প্রতিটা মানুষই 550 দিনের এই যে আন্দোলনটা চলছে, সেখানে আমার মনে হয় যে সিপিএমও একই আন্দোলন করেছিল, কংগ্রেসটাও একই আন্দোলন করেছিল, আমাদের বিজেপির সমর্থকরা আন্দোলন বলেছেন 21শে সাফ, আপনারা বলেছেন ইসবার 200 পার, তারপরেও এই সিপিআইএম কংগ্রেসকে আপনারা বিরোধী বলে ভাবেননি, শূন্য তাদেরকে এই কথা বলতে শোনা গেছে, তাহলে মহাজোটের প্রশ্ন কেন হচ্ছে? একদম এখানে বিরোধী পক্ষের কথাটা হচ্ছে যে আমরা রাজনীতির করণের ঊর্ধ্বে গিয়ে যদি মানুষের স্বার্থে, 10 কোটি বাঙালির স্বার্থে আমরা যদি দেখি, সেই জায়গাটা থেকে এই ডাকটা দেওয়া হয়েছে। এখানে রাজনীতিটা আমরা যদি আশা করি পরে আনি, তো সেটা মনে হয় আমাদের মানুষের স্বার্থের জন্য ভালো। আমরা মা হয়ে আমরা চাইবো আমাদের সন্তানদের নিয়োগ, আমরা চাইবো যে দুর্গাপুজো হোক, মানুষ যে আজকে অনুদান যেগুলো পাচ্ছে, সেই অনুদান যদি একটা শিক্ষকের নিয়োগপত্রের সাথে পেত, তাতে মনে হয় মারা আরো বেশি করে আশীর্বাদ ভরে দিত। বেশ, লিপিকা ম্যাম কিছু বলতে চাইছেন? হ্যাঁ বলুন। উনি বাঙালির স্বার্থের কথা বলছেন। বাঙালির স্বার্থ কি করে? যারা এত ধর্মীয় নিয়ে, ধর্ম নিয়ে যারা এত বিভেদ করে, যারা ধর্মের এই ধর্ম নিরপেক্ষতা, আমাদের যে সংবিধানে আছে ধর্ম নিরপেক্ষতাকেই মানে না, যারা ধর্মের বিচার করে, তারা বাঙালিকে কি করে মানবে? বাঙালি তো শুধু হিন্দু মানেই বাঙালি তা তো নয়। তাহলে উনি কি করে বাঙালি, এই বিচারটা উনি কি করে বললেন যে বাঙালিকে বাঁচানোর কথা? আর এই আদর্শগত বিভেদের কথা আমি বলছিলাম। যে দল সবসময় সারা ভারতবর্ষে বলে বেড়াচ্ছেন কংগ্রেস মুক্ত ভারতবর্ষ চাই, তারা কি করে কংগ্রেসের দিকে এরকম ভাবে এই মুহূর্তে জাতীয় স্তর আর এই রাজ্য স্তর, সেখানে ভিন্ন স্বার্থকে আমরা গুলিয়ে ফেলছি, রাজ্য স্তর আর জাতীয় স্তরকে আমরা গুলিয়ে ফেলছি। আমরা যদি কংগ্রেসে, আমরা যদি কেরালাতে যাচ্ছি, দিদি একটা কথা আমি বলি, কেন্দ্রে একরকম আপনাদের অবস্থান, রাজ্যে এক ধরনের অবস্থান, এটা তো একটা সংখ্যা পাবে। আপনারা তৃণমূলকে তাহলে আজকে সিপিএম আর কংগ্রেস বিরোধিতায় আছে। কেরালাতে যদি দেখেন তাহলে কথা তুলবেন, আপনি কেরলের কথা তুলবেন আমি জানতাম, কিন্তু কেন্দ্র রাজ্যের সম্পর্ক কিন্তু আলাদা। দুটো রাজ্যের সম্পর্ক আর কেন্দ্র রাজ্যের সম্পর্ক কিন্তু আলাদা। যে এখন আমরা যদি পশ্চিমবাংলার পটভূমিকা দেখি,
সেইখানে পশ্চিম বাংলার যদি আমরা মানুষের আজকে ধরি বিচার করতে যাই, সেখানে আমার মনে হয় যে একটা পরিবর্তনের ডাক সর্বস্তরের মানুষকে দেওয়া হয়েছে, সর্বস্তরের, এবং আপনি সেই একটা- মানুষের কেউ আপনি হয়তো একটা কংগ্রেস কথা- সমর্থক, কেউ হয়তো সিপিএম সমর্থক। আপনি আপনি 24 আওয়ার্স টিভির এইখানে বসে আপনি বলতে পারবেন যে কাল থেকে আপনারা আর কংগ্রেস মুক্ত ভারতবর্ষ বলবেন না? এটা আগে আমাকে কথা দিন, বলুন এটা বলতে পারবেন কিনা, তারপরে আমি আপনার কথার উত্তর দেব। সর্বস্তরের মানুষদের কাছে আমরা যে এখন আমরা কোনো রাজনৈতিক ডিসিশনে আসেনি, এটা একটা বলা হয়েছিল, এটা একটা তোমার সার্বিক এটা ভাবে আপনার- পশ্চিমবাংলার মানুষকে আপনার বলা হয়েছিল। দলের- কথা বলেছেন, এবার তো সবাই আপনার বলবে। দলের সভা, হ্যাঁ, আপনার একদমই। দলের একজন রাজনৈতিক প্রবক্তা, আপনার ভারত পশ্চিমবঙ্গের দায়িত্ব যিনি রয়েছেন তিনি বলছেন, তাহলে কি করে আপনি বলেন যে এটা রাজনৈতিক কথা নয়? এক্স্যাক্টলি। এটা রাজনীতির স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আমি কথাটা বারবার বলেছি যে সর্বস্তরের মানুষকে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে দেখতে হবে যে আমরা পশ্চিম বাংলার জন্য কি করতে পারি। আমরা- যে পটভূমিকায় আমরা আপনি তো- লড়াই করছেন, যে যেখানে পটভূমিকায় আমরা যেখানে লড়াই একটা করছি, বড় বাধা যে হয়ে দাঁড়াবে পটভূমিকায় আদর্শগত আজকে বিভেদ। CPM বেশ লড়াই বেশ, করেছে। আমি একটু প্রদীপ বাবুর কাছে কি আসি। বলছেন? আমি রাজনৈতিক স্বার্থে সমস্ত আঞ্চলিক দল আমাদের একটা ফ্রন্ট তৈরি করে আমরা কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করতে চাইছি, আর এখানে আপনি বলছেন যে এই কথা যে কংগ্রেস সিপিএম আপনাদের সাপোর্ট করুন। আপনি এখানে বসে বলুন না যে আপনি কাল থেকে আর বলবেন না কংগ্রেস মুক্ত ভারতবর্ষ চাই, এটা আপনি আগে বলুন, বলে আপনার কেন্দ্র আর কথার রাজ্যের উত্তর আমি দেব। অবস্থান তো এক নয়। এইভাবে হয় না, এটা হয় না, এটা হয় না, এই কথাটা একটা যেটা মানুষের বলছেন তো এটা হয় না। একই হবে, এটা তো স্বাভাবিক। রাজনৈতিক অবস্থান তো একটা মানুষের একই হবে, এটা তো স্বাভাবিক। দিতে ম্যাম, আমি প্রদীপ বাবুর কাছে একটু আসি। প্রদীপ বাবু, যে বিষয়টা দিতে ম্যাম প্রথমেই একটু বলছিলেন, আমি দ্বিতীয়বার যখন ওনার কাছে গেলাম, যে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো তারা প্রত্যেকেই সাহায্যে তিনি আসতে পেরেছিলেন ক্ষমতায়, তখন যে অপশাসন আমরা দেখেছিলাম 34 বছরের, সেটাকে সরিয়ে। তাহলে যদি এই এক কাট্টা হওয়ার ডাক যেটা বিরোধীদের দেওয়া হচ্ছে, এবার কেন নয়? যে দুর্নীতি, যে সন্ত্রাস দেখছে মানুষ, হতেই পারে এটা কোথাও গিয়ে মানুষের স্বার্থে। তুই না, উনি সন্ত্রাসের রেফারেন্স দিলেন, উনি বললেন বিজেপির অনেকে মারা গেছে। ঠিক ভোটের পরে যত বিজেপির লিস্ট মানে মারা গেছে বলে যে লিস্টে দেওয়া হয়েছিল, সেই লিস্ট কেন্দ্রীয় দলের পার্টি অফিসে ওরা জমা করেছিল, বাংলার বিজেপি। তারপরে সিবিআই এবং সংসদীয় দলের লোকেরা এসে সেই সমস্ত ভিজিট করেছে এবং এনকোয়ারি করেছে। তাতে যে হিসাবটা এসে ফাইনালি দাঁড়িয়েছে, সেই হিসাবটা ওনার কাছে নেই, আমি সেটা জানিয়ে দিই তোমার। 235 জন মারা গেছিলেন গত ভোটে, 235 জন। তার মধ্যে বিজেপি যে নামাঙ্কিত 105 জন যেটা পাওয়া গেছে, যারা বিজেপি তৎকালীন অবস্থায় বিজেপি করত, তারা তার আগে সরি বিভিন্ন রাজনৈতিক দল করত, কিন্তু তৎকালীন অবস্থায় বিজেপি করত, সেই রকম মানুষ সমস্তটাই 6টা কি 7টা ইস্যু দেখা গেছে যারা নিজেদের মানে নিজেদের ব্যক্তিগত কিংবা পারিবারিক সমস্যার জন্য ছাড়া মারা গেছেন। ঠিক আছে। আর তৃণমূল কংগ্রেস আর বিজেপির সংঘাতে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কার হারিয়েছে 132 জন, যারা ছোটবেলা থেকে মানে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস করতো, কিন্তু তৃণমূল কংগ্রেস শেষ দিন পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস করতো। সেটা হলো 132 জন। অ্যাজ পার বিজেপি 96 জন আগের পারিবারিক কিংবা বিভিন্ন ইস্যুতে মারা গেছে, আর 5 জন থেকে 7 জন মারা গেছে ঠিক পূর্ববর্তী অবস্থায় ভোটে, আর 2 জন মারা গেছে সিআরপিএফ এর গুলিতে। এই টোটাল 237 সম্ভবত, নয় 35 নয় 37 সম্ভবত, এটা হলো মৃত্যুর সংখ্যা গতবারের ভোটে। তৃণমূল কংগ্রেস তাহলে বলতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস পোস্ট ভায়োলেন্স কোথায়? আমরা দায়িত্ব নিয়ে বিজেপির লোকেদের বাড়িতে ঢুকিয়ে দিয়েছি, যেটা আমরা করেছি। আপনারা 25টা মাত্র মানুষ মারা যায়নি। অদ্ভুত মাঝখানে প্রশ্ন করছেন কেন? আমি উত্তর দিচ্ছি তো। মুশকিল হলো কি জানেন, আপনারা সবকিছুকেই আপনারা ধরে নিচ্ছেন আপনারা কোর্টের মাধ্যমে মাত্র সারা বাংলা জুড়ে 25-22 জনকে ঢুকিয়েছেন। কোর্টের মাধ্যমে কেন যেতে হতো? আপনাদের হাতে পুলিশ মন্ত্রী ছিল, আপনাদের হাতে সিআইডি ছিল, আপনারা তো ভিজিলেন্সি বসাতে পারতেন। তাহলে আজকে আমাদের তো কোর্টের মাধ্যমে আপনি কথা বলবেন না, আমার কথা উত্তর শুনবেন? আপনি উত্তর শুনবেন না প্রশ্নই করতে থাকবেন?
আপনি 22 জন, আমি তো দায়িত্ব নিয়ে ডেটা বলছি, 22 জনকে আপনারা কোর্টের মাধ্যমে বাড়িতে প্রবেশ করিয়েছেন। আর আমরা আপনাদের 2800 লোককে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে সেই বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকিয়েছে। আমি নিজে দায়িত্ব নিয়ে 36 থেকে 37 জনকে বাড়িতে ঢুকিয়েছি, এবং তারা আজকের দিনেও তারা বাড়িতে আছে, বিজেপি করছে। সুতরাং আপনারা কিছু করেননি, আপনারা শুধু অভিযোগটাই করতে শিখেছেন, আপনারা শুধু মানুষকে ব্যবহার করে ছুড়ে ফেলতেই শিখেছেন। আপনারা কিছু জানেন না বাংলাকে, এখনো বাংলাকে চিনতে গেলে আপনাদের অনেক কাজ করতে হবে। আপনাদের কেউ কোনো সন্ত্রাস হয়নি, এটা আপনাদের দেখানোর জন্য, বাংলাকে ছোট দেখানোর জন্য, তৃণমূল কংগ্রেসকে ছোট, নির্বাচিত সরকারকে ছোট দেখানোর জন্য আপনারা চেষ্টা করছেন। কলকাতার একটা মানচিত্রকে পুরো পশ্চিম বাংলায় দেখাবেন? পশ্চিম বাংলায় কোনো সন্ত্রাস নেই, হাঁসখালি হয়নি, বকটুই হলো না। তুই না মাঝখানে কথা বলে তো মুশকিল। হাঁসখালিকে আর বকটুইকে যদি তুমি গুলিয়ে ফেলো পোস্টাল ভায়োলেন্স হিসেবে, তাহলে কোথাও বোধহয় রাজনৈতিক ভাবে উনিও অনেক ভুল করছেন। সন্ত্রাস থেকে এড়িয়ে যাচ্ছেন আপনারা, তো বিষয়টা সন্ত্রাস থেকে এড়িয়ে যাচ্ছেন। পোস্টাল ভায়োলেন্স গুলিয়ে ফেলবেন না। ভোট হয়েছে 21-এ, আর 22-এ কোনো ঘটনাকে পোস্টাল ভায়োলেন্সের মধ্যে ধরা যায় না। কোনো একটা দুর্ঘটনাকে পোস্টাল ভায়োলেন্সে ধরা যায় না। কোনো একটা পারিবারিক অশান্তিকে, জমি জমা বিবাদে, সেটাকে আপনি রাজনৈতিক কারণ দিতে পারেন না। সেটা আপনারাই দিতে পারেন, তার কারণ আপনাকে সমস্তটা গ্রাস করতে হবে। আজকে ঝাড়খণ্ডকে গ্রাস করতে চেষ্টা করছেন, কালকে বাংলাকে করেছেন, তার আগে মহারাষ্ট্রকে করে এসছেন, তারপরে কংগ্রেস শাসিত রাজস্থানকে করার চেষ্টা করবেন। আপনাদের তাই করতে হবে, আপনাদের দেখা পথেই আপনারা শাসন ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। আর এটা জেনে নিন, আপনাদের কেউ কিন্তু সুপ্রিম কোর্টের থেকে ক্লিন চিট পাওয়া মানে তারা গঙ্গা জলে শুদ্ধ হয়ে যাওয়া নয়। কোর্ট কিন্তু তথ্যের ওপর দাঁড়িয়ে রায় দেন। কোন তথ্য ঠিক মতো পুলিশকে না দেওয়া গেলে, কোর্ট পর্যন্ত না পৌঁছানো গেলে, কোন খুনি কিন্তু সৎ হয়ে যান না। আপনাদের প্রধানমন্ত্রী হলে সব থেকে বড় খুনি, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হলো একজন সব থেকে বড় খুনির ব্যবস্থাপক। বেশ, আমরা সুতরাং আপনারা কখনো সৎ হয়ে যান না। ফোকাস করি আমরা। আপনারা বাংলার দিকে আঙুল তুলে বাংলার বিজেপির করতে গিয়ে বলবেন না। আপনারা শুধু আপনি পয়েন্টের বাইরে চলে যাচ্ছেন। আমি যেটা নিয়ে বলতে চেয়েছিলাম আপনি অন্য পয়েন্টে চলে যাচ্ছেন। সেখানে আজকে সাধারণ মানুষ চাকরি পাচ্ছে না, সেখানে আজকে 550 দিনের আজকে আমাদের এসএসসি ছাত্রছাত্রীদের আন্দোলন করতে হবে। আচ্ছা, আপনার দায়িত্ব নিয়ে এই সব আপনারা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার অন্যায় করেছে সবার বিরুদ্ধে, আপনারা একটু দায়িত্ব নিন না। আপনারা তো কেন্দ্রে একটা সরকার আছে, এই বাংলার ছেলেগুলোকে আপনারা কেন্দ্রের সরকারে চাকরি করে দিন না। বেশ, এদের মধ্যে এই যে যারা বসে আছে তাদের মধ্যে একটা রাজ্য সরকারের সঙ্গে অন্য পয়েন্টসে ইস্যু ভিত্তিক ব্যাপার আছে যেগুলো সলভ করে যাচ্ছে না। এগুলো যখন আমরা বুঝতে পারছেন না, কেন্দ্রীয় সরকারের চাকরি করে দিন, এদের সবাইকে তুলে নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারে ভর্তি করে দিন। প্লিজ প্রদীপ বাবু, আমি আমি রাজাগোপাল বাবুর কাছে একটু আসবো। রাজাগোপাল বাবুর কাছে কি? হ্যাঁ, লিপিকা ম্যাম কিছু বলছেন? একটু গুলিয়ে ফেললেন। হ্যাঁ ম্যাডাম, একটু গুলিয়ে ফেললেন, কারণ পোস্ট পোল ভায়োলেন্সের কথা যিনি বলছেন উনি কিন্তু বলছেন যে আগে বললেন যে বিজেপির লোকজনকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। পোস্ট পোল ভায়োলেন্সের উদাহরণ হিসেবে উনি বকটুই বা হাঁসখালির কথা বললেন, তারা কি বিজেপির লোকজন? এটা উনি প্রমাণ করতে পারবেন? এখানে বকটুই আর হাঁসখালির কথা বলা হয়েছে, কথা বলা হয়েছে। এটা তোমার আজকের আলোচনায় ফোকাস করি একটু। রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, আমরা এই যে বিজেপির মহাজোটের আহ্বানের কথা নিয়ে আলোচনা করছি। আমি আজকে প্যানেলে 4 জন রয়েছে, কংগ্রেস রয়েছে, বিজেপির, আমরা জোটের কথা বলছি, জোট নিয়ে আলোচনা করতে, কিন্তু এই প্যানেলে 4 জনের মধ্যে আমরা দেখলাম যে সেই দ্বন্দ্বটা লাগলো। কোথাও গিয়ে সিপিআইএম এর প্রতিনিধি আজকে আমার সাথে নেই, থাকলে আমার মনে হয় সেই দ্বন্দ্বটা আরো বেশি জোরালো হতো। ঠিক এই একই জায়গায় প্রশ্নটা, কেন্দ্র আর রাজ্য দুটো জায়গায় এই ভিন্ন অবস্থান, ভিন্ন স্বার্থ, এই সংঘাতটা, এই জোটের যে বার্তাটা দেওয়া হয়েছে, এই সংঘাতটা কি এড়ানো সম্ভব? না দেখুন, মানে জোটের আমার যে উপলব্ধি, জোটটা একটা পলিটিক্যাল একটা ডিপ্লোমেসি সেখানে রয়েছে, এক ধরনের চাতুরতা সেখানে রয়েছে। বলার চেষ্টা হয়েছে যে পশ্চিমবঙ্গে যে অবস্থা চলছে, রোজ যে খবরে আসছে যে ধরনের দুর্নীতির খবর চারিদিকে যে কোনো কাগজ খুললেই পাওয়া যাচ্ছে, টেলিভিশন খুললেই দেখা যাচ্ছে।
এই জায়গা থেকে মুক্তির জন্য সবাই একসঙ্গে হওয়া দরকার। এটা একটা ইচ্ছে করে বলা হলো। আচ্ছা এখন যদি যারা আসবে না, তখন পরে যখন বলবে যে দেখো আমরা সুযোগ দিয়েছিলাম, আমরা ডেকেছিলাম, ওরা এলো না, ওরা দুর্নীতি দূর করতে চায় না, এটাই হচ্ছে চালাকি। এটাই হচ্ছে যে জোট, মানে সবাই জানে বিজেপিকে এত বোকা যে কংগ্রেসের সঙ্গে জোট করবে বিজেপি। এটা এই ধরনের, এটা তো বোঝা যাচ্ছে যে এটার সঙ্গে কোনো প্র্যাকটিক্যাল যে অ্যালায়েন্সে, মানে ভোটের অ্যালায়েন্সই বলুন বা অন্য কোনো অ্যালায়েন্স, তা কিন্তু ব্যাপার না। পশ্চিমবঙ্গে এখন একটা আনপ্রেসিডেন্টেড ক্রাইসিসের মধ্যে, এটা দেখা যায়। এই জায়গায় দাঁড়িয়ে ওরা বলছে যে যে এখন যে সরকার আছে, এখন হচ্ছে সময় এসে সবাই ঐক্যবদ্ধ হবে। ওরা জানে কেউ ঐক্যবদ্ধ হবে না। যেই বলবে যে ঐক্যবদ্ধ হবে না, তখনই বলে আমরা তো বলেছিলাম সরকার ফেলা, তোমরা তো দুর্নীতির ব্যাপারে তোমরা তো একমত নাও, তোমরা দুর্নীতি সরাতে চাও না। এই ফাঁদে পেলানোর যে চেষ্টা, রাজনৈতিক চাতুরতা, সেটা বোধহয় যিনি লিখেছেন সুকান্ত বন্দ্যোপাধ্যায়, সেটাই সেই চাতুরতাটাই ধরা পড়েছে। এখন যারা বলছে যে আমরা যাব না, তোমরা বলো ভারত মুক্ত, কংগ্রেস মুক্ত, তারা তো চাতুরতাটা বুঝতেই পারছেন না কি চাতুরতাটা করতে চাইছে। এটা মানে এই, সুতরাং ব্যাপারটা হচ্ছে যে মানে এই দ্বন্দ্ব, মানে এ বলবে আমার পার্টি ভালো, ওগুলা, এটা তো সেই করতে যে বিষয়ের উপরে আমরা বিতর্ক করছি সেই জায়গায় কথা বলা যাচ্ছে। সুতরাং বুঝতে হবে, আপনারা যদি যে পরিস্থিতিতে উনি ডাক দিয়েছেন, আমার যেটা মনে হয়েছে অত্যন্ত চাতুরতার সঙ্গে উনি ডাক দিয়েছেন, এবং সেটাকে উনি ব্যবহার করবেন। কিছুদিন পরে যখন দেখা যাবে কেউই আসছে না, উনি সেটাকে ব্যবহার করবে। সুতরাং এটা ভাববার কোনো কারণ নেই যে বিজেপি কংগ্রেসের সঙ্গে জোট চাইছে, সিপিএম এর সঙ্গে জোট চাইছে। সিপিএম হচ্ছে বিজেপির নাম্বার 1 ইডিওলজিক্যাল এনিমি। বিজেপির সব যে ধরনের কথাবার্তা সবই মার্ক্সবাদীদের বিরুদ্ধে। সুতরাং তার সঙ্গে কোনোদিন সে অ্যালায়েন্স করতে চাইবে না, এটা তো একেবারে ফ্যাক্ট। এবং কংগ্রেসের ব্যাপারটা হচ্ছে গান্ধী নেহরু পরিবারের বিরুদ্ধেই তাদের, আর কংগ্রেসের কারোর বিরুদ্ধে তাদের অভিযোগ নেই, এটা খেয়াল করতে হবে। সুতরাং কংগ্রেস যদি গান্ধী নেহরু পরিবার মুক্ত হয়, কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স করতে বিজেপি কোথায় পার্থক্য আছে? খুব যে বিজেপির রাম মন্দির ইস্যু ছাড়া কোথাও তেমন কোনো পার্থক্য নেই। যাই হোক, সে বিতর্কটা এখন আসছে না। এখন পশ্চিমবঙ্গের যে ক্রাইসিসটা এসেছে, সেই জায়গা থেকে আমরা বেরোবো কি? বিজেপি বলছে এক হতে হবে, অন্যরা বলছে না আমরা এক হব না, তাহলে বিজেপি এই সুযোগটা নেবার চেষ্টা করছে। রাজাগোপাল বাবু, আমি একটু আপনাকে বিরত করছি এই জায়গায়। আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে যে এই কোথাও গিয়ে যে পরিস্থিতি, আমরা যে দুর্নীতি, অর্থনৈতিক সংকট, সত্যিই তাই, এটা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। এই রাজ্যের এখন এই বর্তমান পরিস্থিতি, এবং এক মন্ত্রীকন্যার মেয়ে চাকরি চলে যাওয়া থেকে শুরু করে প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারি, গরু পাচার নিয়েও পুরো বিষয়টা যতই সাবজুডিস বলা হোক না কেন, দুর্নীতি হয়েছে, এটা সত্যি আমাদের প্রত্যেকের জানা। এবং যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই মহাজোটের ডাকে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কি মনে হয় যে কোথাও গিয়ে আদর্শ নীতি বিভেদ ভুলে গিয়ে বিরোধীদের এই সুবিধাটা, এই সুযোগটা কাজে লাগানো উচিত? দেখুন, বিরোধীদের আদর্শ ব্যাপারটা হচ্ছে আদর্শ, তাহলে আদর্শ মানে এটা কি আপনার সব জায়গায় একই ইস্যু থাকতো না? পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে যে দুর্নীতি, আমি কি দুর্নীতির বিরুদ্ধে না এটা বলতে হবে, তাই না? আমি যদি দুর্নীতির বিরুদ্ধে হই, তাহলে আমি কি করবো? সুতরাং সেই প্রশ্নে আমাকে এক হতে হবে। এখানে তো উনি বলছেন না সবাই আদর্শ ভুলে গিয়ে সবাই এক হও, সে কথা বলা হচ্ছে, কেউ বলছে না। এখানে জনতা পার্টির কনসেপ্ট আসছে না, সবাই যে যার পার্টির কথা ভুলে গিয়ে তৈরি হবে, সেসব কথা উনি নিশ্চয়ই এত বোকা না সুকান্ত বাবু, অল্পদিন রাজনীতি করছেন, আজকে জানলাম। তো ঠিক আছে, উনি কদিন করছেন আমার সে তো জানার কোনো সুযোগ নেই, আমি জানতেও চাই না। কিন্তু যেটা ব্যাপারটা হচ্ছে যে উনি পরিষ্কার যে প্রপোজালটা দিচ্ছেন, তাতে কিন্তু একটাই আদর্শ, একটাই হচ্ছে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে কংগ্রেস মুক্ত ভারতের ব্যাপার এখানে নেই, অনলি দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ। সেইটা তোমরা রাজি আছো কি? তোমরা যদি রাজি না থাকো, হয়ে গেল। বিজেপির অভিজ্ঞতা বলতে পারতে আমরাই একাই লড়তে চাইছি, আর কেউ আসতে চাই, সেই দিকেই তারা যেতে চাইছে বলে আমার ধারণা। অন্য কোনো আদর্শ, দেখুন আপনি যদি দেখেন 2011-তে সেটা কিন্তু একটা অ্যালায়েন্স ছিল, একা তৃণমূল আসেনি। সেখানে সমীর কুচুতুন্ড যে পিডিএফ তারা ছিল, তারা একটা বামপন্থী দল, তাদের সঙ্গে তৃণমূলের আদর্শ ব্যাপক ফারাক ছিল। এসইউসিআই ছিল, তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা ব্যাপক ডিফারেন্স হয়েছে। কংগ্রেস ছিল, সুতরাং একটা অ্যালায়েন্সের মাধ্যম দিয়ে তারা এসেছে।
সুতরাং তখন কেন, যেটা সবাই ব্যাখ্যা করছে যে জগদ্দল পাহাড়, খুব সুন্দর কথাবার্তা নয়, জগদ্দল পাহাড়কে সরাতে হবে, সবাই ঐক্যবদ্ধ হয়েছে এবং অন্য সব দলেরও মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যে যাতে করে সব সিপিএমকে সরাতে, এবং সেটা ঘটেছে। সেটা ঘটে গিয়ে সিপিএম এর থেকে দেখা গেছে জোট অ্যালায়েন্স বা তৃণমূলের নেতৃত্বে যে জোট অ্যালায়েন্স, তাদের সংখ্যা বেশি, তারা নাম্বারটা বেশি, তারা জিতে। তো যেই ক্ষমতায় এসেছে একেবারে ধস নেমে গেল সিপিএম এর ভোট ব্যাংক। তার মানে তাদের সংগঠন, যেটা সংগঠনের যে কথা বলা হচ্ছে একেবারে বাজে কথা। সংগঠন হচ্ছে একেবারে গভর্নমেন্ট থাকার যে সুযোগ তারা নিয়েছে। আমার ধারণা আজকে যে সরকার আছে তাদেরও যে ব্যাপক সংগঠন, এই সংগঠন সারা জায়গায় ছড়িয়ে আছে, এক সরকারে থাকার লোক আছে। এই মুহূর্তে সরকার চলে যাচ্ছে, চলে গেল, সিপিএম এর ধস আমরা দেখলাম। আমার মনে হয় না যে এই সরকারও কোনোভাবেই সরকার যদি বিচ্যুত ঘটে তাদের সাথে সংগঠন ধরে রাখতে পারে। তবে যেটা প্রশ্নটা কোনো আদর্শের ব্যাপার না, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে এক হওয়া। বেশ, এই জায়গায় কারোর নাম, হ্যাঁ, আমি লিপিকা ম্যামের কাছে এই জায়গায় আসবো যে কংগ্রেস মুক্ত ভারতের কথা বলা হচ্ছিল, যেটা রাজগোপাল বাবু বলতে চাইলেন যে বিষয়টা আসলে এখানে এই প্রসঙ্গ আসার কোনো প্রয়োজন নেই। আসলে যেটা বলতে চেয়েছেন সুকান্ত বাবু, বিজেপি দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ, তার জন্য একটা ডাক, যেটার বিরুদ্ধে আপনারাও ইতিমধ্যে সরব হয়েছেন। এটা তো মনে হচ্ছে বিজেপির, হ্যাঁ একদম নিশ্চয়ই, আমরা তো শুধু তৃণমূল কেন, আমরা বিজেপির বিরুদ্ধেও সরব। এটা মনে হচ্ছে সেই সুকান্ত বাবু সেই গা থেকে জল ঝাড়ার মতন, ভাই আমার কোনো দায় থাকলো না, আমি ডাক দিলাম কেউ এলো না। সুকান্ত বাবু নিজেও জানেন যে এটা সম্ভব নয়। আজকে বলুন তো, নারদা সারদার মামলা এখনো কেন শেষ হলো না? এবং নারদায় যাকে আমরা টাকা নিতে দেখেছিলাম, সেই শুভেন্দু অধিকারীকে যত্ন করে বসিয়ে রেখেছে দলে, তাকে পুজো করা হচ্ছে, তাকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা আবার বলছে দুর্নীতির কথা। আবার দেখুন অন্যদিকে আসানসোলে যে বিধায়ক ছিলেন আপনার বলুন বাবুল সুপ্রিয়, সেখানে কত দুর্নীতি হয়েছে, সেখানে কত অত্যাচার, মানুষের উপর অত্যাচার হয়েছে, ক্রাইম হয়েছে, সেই মানুষটাকে আবার তৃণমূল এলো, দল ছেড়ে এলো, তৃণমূল তাকে নিয়ে নিল। এই তো এদের পরিস্থিতি। এদের কি করে, কাকে আপনি ভরসা করবেন? সেই জন্য তৃণমূল যে অন্যায়, যে দুর্নীতি, যে চূড়ান্ত জায়গায় পৌঁছেছে, তৃণমূলের পতন অবশ্যম্ভাবী। সংগঠন, যেটা দাদা একটু আগে বললেন, সংগঠন ধরে রাখতে পারবে না এবং পতন অবশ্যম্ভাবী। বিজেপি যদি মনে করে কংগ্রেসকে হঠাৎ করে এখন যে আমি ডাক দিলাম কংগ্রেসকে, আর কংগ্রেস সঙ্গে সঙ্গে যদি না যায় তাহলে বলে দিলাম ওই তো আমরা ডেকেছিলাম এলো না, এই যদি পলিটিক্স উনি করতে চান তো সেটা সর্বৈব মানে ব্যর্থ হবে ওনার এই পলিটিক্সটা। কেন বড় বড় করে তো উনি বলেছিলেন, ওনারা তো বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি করবে। আজকে কেন এই কথা বলার দরকার পড়ছে? আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা গতকালও দুর্নীতির বিরুদ্ধে ছিলাম, আজও দুর্নীতির বিরুদ্ধে, আগামী দিনেও আমরা দুর্নীতির বিরুদ্ধে থাকবো এবং আমাদের লড়াই চলবে। সেজন্য এটা ভাবার কোনো যে বিষয়টা আপনি বলছিলেন সেই একইভাবে সংগঠন ভাঙবে অবশ্যম্ভাবী, কিন্তু কোথায় আপনি দেখুন তো যে এত দুর্নীতির পরেও আমরা যদি যে সমবায় ভোট হয়েছে, যে উপনির্বাচন দুটো ওয়ার্ডে আমরা গতকালকে ফলাফল পেলাম, সেখানে তো তৃণমূলের জয় জয়কার, জনসমর্থনে তো কোনো ঘাটতি নেই। অর্থের, প্রথমত অর্থ যেভাবে ছড়ানো হয়েছে, যেভাবে আজকে মানুষ একটা বুঝে গেছে যে তৃণমূল জয়েন করলেই আমি বড় লোক হয়ে যাব, আমার প্রচুর পয়সা হবে, এটা কিন্তু একদম প্রমাণিত সত্য, মানে প্রমাণ করে দিয়েছে পশ্চিমবাংলায়। মানে আপনি দেখবেন এরকম একটা লোক যে রাস্তায় বসে সবজি বিক্রি করতো, সে তৃণমূল জয়েন করলো, করার পরেই তার কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। এগুলো তো আমরা দেখছি। আজকে চিন্তা করুন, অনুব্রত মণ্ডলের ব্যাকগ্রাউন্ড দেখুন, সে মাগুর মাছ বিক্রি করতো, মাছ বিক্রি করতো, আজকে সে কোথা থেকে কি ব্যবসা সে করেছে আজকে দেখাক না, যে আজকে সে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা, মুকেশ আম্বানির থেকেও বোধহয় বেশি পয়সা। তো এই তো পরিস্থিতি আজকের কয়লা। তাহলে আমি যদি এটাকে পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে ধরে নিই, তাহলেও তো তৃণমূল এগিয়ে রয়েছে, সেটাই তো মানুষ নিচ্ছে এবং মানুষ তাদের উপর না মানুষ বুঝবে। ধরুন একদিনে কখনো হয় না, আজকে বামফ্রন্টেরও কিন্তু ওই জায়গায় আসতে 34টা বছর ক্ষমতায় থাকার পর বামফ্রন্ট কিন্তু আস্তে আস্তে ওই জায়গাটায় থেকে তাকে সরতে হয়েছিল। সেই জন্য এটা ভাবার কোনো কারণ নেই যে আমি অন্যায় করলাম অথচ আমি থেকে গেলাম, মানুষ আমাকে সমর্থন। আপনি বাইরে বেরিয়ে দেখুন না, লোকজনের সঙ্গে কথা বলুন, মানুষ কিভাবে তিতিবিরক্ত। আজকে 34 বছর থাকার পর 2011 আগে
মানুষ যেভাবে বামফ্রন্টের বিরুদ্ধে কথা বলেছে এবং তৃণমূলকে সাপোর্ট করেছে, আজকে রাস্তায় বেরিয়ে দেখুন লোক কিভাবে তৃণমূলের এগেনস্টে কথা বলছে। সেই আচ্ছা, জন্য এই প্রদীপ বাবুর কাছে আসবো পতনটা এই ব্যাপারে। অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী। প্রদীপ বাবু, আমি এটুকু জানি, কোন শিশু জন্মালে তাকে তার মৃত্যু যেমন চরম সত্য, গণতন্ত্র যে কোনো রাজনৈতিক দল শাসন থেকে চলে যাবে, গণতন্ত্রে এটাই গণতন্ত্রকে বিকশিত করে। সারা জীবন শাসন ব্যবস্থায় থাকার জন্য কেউ জন্মে আসেনি, কোনো রাজনৈতিক দলও থাকবে না। এটাই পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার কিংবা বিজ্ঞানের নিয়মের মধ্যে পড়ে। তৃণমূল কংগ্রেস এতদিন আছে যতদিন মানুষ মনে করবে থাকবে, যখন মানুষ মনে করবে যে তৃণমূল কংগ্রেস আর আমাদের প্রয়োজন নেই, অন্য কোনো রাজনৈতিক দল হয়তো আমাদের বেটারমেন্ট আরো ভালো সেবা করতে পারবে, তখন মানুষ তাদের বেছে নেবে। এটা 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 চরমতম বিজ্ঞান। এটার জন্য কোনো ভবিষ্যৎ বক্তা কিংবা কাউকে জোর দিয়ে বলার দরকার নেই যে তৃণমূলের পতন ঘটবে। এটা আমিই বলতে পারি, কোনো না কোনো একটা দিন তৃণমূলের পতন ঘটবেই। কোনো না কোনো একটা দিন মমতা বন্দ্যোপাধ্যায় গত হবেনি, কোনো না একটা দিন আমি নিজে যে কথা বলছি সেও গত হবে। তাহলে এটার জন্য ভবিষ্যৎ বক্তা হওয়ার দরকার নেই, এটার জন্য রাজনীতি বোঝারও দরকার নেই। আর আজকে না, আপনারা ভীষণভাবে এটা বলেই ছিলেন যে আপনারা এটা ভেবে নিয়েছেন যে তৃণমূল আর পশ্চিমবঙ্গ থেকে যাবে না, ওই বামফ্রন্টের মতন 34 বছর শাসন করবে এবং শাসন করেই চলবে। এটা আপনাদের, আজকে আপনারা বুঝতে পারছেন যে আপনারা কোন জায়গায়, মানুষ কিভাবে সরে গেছে। আজকে বলুন তো কেন আসানসোলে আজকে হসপিটালে নিয়ে গেলে আশপাশ থেকে অনুব্রত মন্ডলকে চোর চোর বলে চিৎকার করছে লোকজন। আজকে বীরভূমের মাটিতে দাঁড়িয়ে যে বেতাব বাদশা ছিল, আজকে তাকে আমি কি একটু বলবো, আমাকে একটু বলতে দেবে? বলুন। মুশকিল হলো বিজেপি আছে আদালতে, আর কংগ্রেস সিপিএম আছে টিভিতে। এখন তারা যদি বলে, আর আমি তোমায় আবার বলেছি, তুই না আগেও বলেছি এখনো বলছি, যে একটা আদালতে তদন্ত চলছে, সেটা নিয়ে কিছু বলার নেই আমার। আদালত নিশ্চয়ই তার কাজ ঠিক মতো করবে, কিন্তু সংবাদ মাধ্যম যে কেন্দ্রীয় বিজেপির কাছে যে কোনো ভাবে ট্র্যাপড হচ্ছে, তারা যে একটা ন্যারেটিভ তৈরি করে সারা ভারতবর্ষ জুড়ে একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে বিজেপি, সেইটাকে যে সংবাদ মাধ্যমকে যে সুন্দরভাবে ব্যবহার করছে বিজেপি, সেটা কোথাও মানুষ বুঝতে ভুল করছে। আজকে কে কাকে গরু চোর বললো তাতে অনুব্রত মন্ডলের কিছু এসে গেল না, আর আদালতের রায়ও কিছু বদলাবে না। কিন্তু আদালত কেউ যদি কোনো অন্যায় করে থাকে, তার শাস্তি তাকে পেতে হবে, সেটা অনুব্রত মন্ডলের জন্যই বলুন আর যার জন্যই বলুন। আর আমি আপনাকে, অনুব্রত মন্ডল না, সে যেই হোক, আমার বক্তব্য হলো, যিনি আজকের দিনে আমার মুখে এই কথাটা শুনছেন, তিনি প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কথাটাই বলে এসছেন, আমি শুধু মানুষের সেবা করতে চাই, যেদিনকে মানুষ মনে করবে না সেদিনকে আমি নিজে সব ছেড়ে চলে যাব। সুতরাং আজকে জন্য ঘটনার জন্য বলছি না, আমরা সবাই এই বিজ্ঞানটা জানি, আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে জানি, আমরা এই গণতন্ত্রটাকে প্রচন্ডভাবে সম্মান করি। আবার মমতা ব্যানার্জি একথাও বসে প্রেসের কাছে বসে একথাও বলেছে, মানে চিৎকার করে, যে আমি চোর, মদন চোর, কুণাল চোর, পার্থ চোর, ববি চোর, একথাও বলেছেন। একটা মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে এগুলো, এর থেকে লজ্জার বিষয় আর কিছু নেই। এই ইতিহাস ভারত পশ্চিমবঙ্গের আমার দুর্ভাগ্য যে কংগ্রেসের যিনি প্রতিনিধি, তিনিও বিজেপির ন্যারেটিভ তৈরি করাতে অত্যন্ত ভাবে আক্রান্ত। তিনি এখনো বিজেপির ন্যারেটিভটা বুঝতে পারেননি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা বলাটাকে যদি সামনে রেখে বলেন না, আগে রাজনীতি করুন, ভালো করে বুঝুন যে বিজেপি ঠিক কোন ন্যারেটিভটা সেট করতে চাইছে সারা ভারতবর্ষ জুড়ে। সেটাই সারা ভারতবর্ষ জুড়ে যে ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে, সেইটারই এটা ফল। সুতরাং আপনারা এরকম বলার কিছু নেই, যেটা হবে সেটা আপনার চোখের সামনে দেখতে হবে। শত্রু আমাদের বিরোধিতাই তো বিজেপির সাথে, সেটা নিয়ে ভাবার কিছু নয়। কেন্দ্রে বিজেপির সাথে বিরোধিতা, আর এখানে আমরা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়ছি। আপনাকে ওটা আমাকে বোঝাতে হবে না, আমরা জানি কে কি বলছে, কিভাবে বলছে। দিতে ম্যাম কিছু বলছিলেন, হ্যাঁ বলুন। আমি যেটা বারবার বলছিলাম, যে এখন আমরা পশ্চিমবাংলায় বর্তমান যে পরিস্থিতি দেখছি, যে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর ফ্ল্যাট থেকে কিংবা জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে এত কোটি টাকা উদ্ধার, সেখানে মানুষ সন্ত্রাস এবং দুর্নীতিকে চোখে দেখতে পাচ্ছে।
ডাইরেক্ট চোখে দেখতে পাচ্ছে। 550 দিনের যে আন্দোলন চলছে তার স্বচ্ছ ভাবমূর্তি ধারায় কোনো নিয়োগ হয়নি, সেটা মানুষ চোখে দেখতে পাচ্ছে। সেখানে আজকে আমাদের ভাই বোনেরা রাস্তায় নেমে যে আন্দোলন করছে তা মানুষ দেখতে পাচ্ছে, এবং তার জন্য আমার এই দুর্নীতি থেকে রাজনীতির একটু বেরিয়ে লোকেরা আসে। আমার স্পেসিফিক একটা প্রশ্ন রয়েছে, যেটা করে এই যে প্রধান বিরোধী দলের জায়গায় এ রাজ্যে আপনারা রয়েছেন এবং এই যে আপনারা সরব হচ্ছেন বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, সমস্ত কিছুর বিষয়ে গলা ফাটাচ্ছেন, আমরা প্রথম সারিতে রয়েছেন, বেশ, কিন্তু কোথাও গিয়ে এই জোটের ডাক দেওয়াতে কোথাও গিয়ে যে তৃণমূলের একটা মাইলেজ পাইয়ে দিলেন না? তারা তো বলছে বিজেপির কোনো এজেন্ডা নেই, তাদের দুর্বলতা রয়েছে, সংগঠন নেই। আমি এই প্রশ্নটা একদম স্পেসিফিক আসতে চাইছি, সময় শেষ, সংক্ষেপে উত্তর নেব। সংগঠন একদিনে তৈরি হয় না, এটা বৃহত্তর প্রসেস, এটা স্লো অ্যান্ড স্টেডি প্রসেস। আজকে মানুষকে এখানে বার্তা দেওয়া হয়েছে, সর্বস্তরের মানুষকে, মানুষের স্বার্থে, বাঙালির স্বার্থে, যে আমরা পশ্চিমবাংলায় একটা ভালো, একটা সুন্দর, একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা স্থাপন করতে চাইছি। সেটার আপনারা সবাই চাইবো যে সেখানে আপনারা সবকিছু নির্বিশেষে মানুষের স্বার্থে আপনারা এগিয়ে আসুন। সংগঠন আস্তে আস্তে তৈরি হয়েছে। ভারতীয় জনতা পার্টি যেখানে কিছুই ছিল না, সেখানে আজকে 3 থেকে 77খানা সিট, এবং আসছে দিনে ভারতীয় জনতা পার্টি আরো ফাইট দেবে যাতে মানুষের মধ্যে ঢুকে সেই 77 সিটকে 177 করতে পারে। এবং আসছে দিনে ভারতীয় জনতা পার্টি সরকার করবে, এই ভরসা আর আশা রেখে আজকে আমরা এখান থেকে যেতে চাই। বেশ, সময় সেটা বলবে। আমি লিপিকা ম্যামের কাছে লাস্ট যে বক্তব্যটা নেব, যে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে এই জোট আপাতত হচ্ছে না, সেটা এখনো সত্যি তাই, বিষ বা জলে। আমি যেটা জানতে চাইবো যে একদম লাস্ট বক্তব্য নেব আপনার থেকে, যে রাজনীতিতে কোনো কিছুই তো অসম্ভব নয়, পরবর্তীতে কোনোভাবে কি আশা রয়েছে কিছু? না, 77টা কি আছে, উনি বোধহয় ক্যালকুলেশনে একটু গুলিয়ে ফেলেছেন, 77 নেই এখন। আর দ্বিতীয়ত বিজেপি এত বিপদে পড়ে গেছে কি করে হঠাৎ করে? বিজেপি এখন একে ওকে ডেকে নিজেদের জায়গা পাকা করবার চেষ্টা করছে। করুন না, ওনারা করুন, আমরা আমাদের মতন লড়াই করছি, আমরা করব। আমরা বিজেপিরও বিরোধী ছিলাম, এবং আমরা তৃণমূলেরও এই দুর্নীতির বিরোধী। সেই জন্য এটা নিয়ে ভাবার কিছু নেই, ওনারা করুন, ওনাদের যা মন চায় ওনারা করুন। প্রদীপ বাবু, আপাতত আলোচনা থেকে যেটা উঠে আসলো, এই জোটের কোনো কুল কিনারা আপাতত নেই, সম্ভব তো কোনোভাবেই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কি তৃণমূল একটু স্বস্তিতে? দেখুন তুই না, গণতন্ত্র কিংবা মানুষের সেবা করতেও কোথাও স্বস্তি বলে কোনো কাজ নেই। তুমি কোথাও গিয়ে স্যাটিসফাই হতে পারবে না। কোনো একটি মানুষকে তুমি মানে সেবা দিতে পারলে তো আরেকটি মানুষের প্রয়োজন, আরেকটা মানুষের সেবা দিতে পারলে তো আরেকটা মানুষের প্রয়োজন, কোথাও স্যাটিসফ্যাকশন নেই। তবে আমি তুই না একটা কথা বলতে পারি, ধর্মে ধর্মে, ভাইয়ে ভাইয়ে, বাংলাকে, বাঙালিত্বকে যদি কোনো রকম ভাবে আঘাত কিংবা কোন শিশুদের হাতে তলোয়ার কিংবা ত্রিশূল তুলে দেওয়ার রাজনীতি করা, এই হিন্দি বলয়ের রাজনৈতিক দুরভিসন্ধি একটা রাজনৈতিক দল, যে দলের রাজনৈতিক লিডারশিপরা ক্রিমিনালস, দে অলস আর দুষ্কৃতী এবং ক্রিমিনালস, তাদের বাংলায় জায়গা নেই। তাদের ঠেকাতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে যা মূল্য চোকাতে হয়, তাই চোকাবে। যা মূল্য চোকাতে হয় তাই চোকাবে তৃণমূল কংগ্রেস। আর আমি তোমায় বলি, শ্যামাপ্রসাদ মুখার্জি নিশ্চয়ই বিবেকানন্দ দিকে আর তোমার আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির দল বিজেপি নয়, শ্যামাপ্রসাদ মুখার্জির দল বিজেপি নয়। ধর্মীয় বিভেদের কথা বলা হচ্ছিল, আমি ভেবেছিলাম যে এই প্রসঙ্গটা দিতা ম্যাম তুলবেন, উনি তুললেন না। লিপিকা ম্যাম যখন বলছিলেন ধর্মীয় বিভেদের কথা, একটা সময় তো কংগ্রেস আইএসএফ এর সঙ্গে যুক্ত হয়েছে, এই প্রসঙ্গটাও তো মানে তুলতে হয়। আমি ভেবেছিলাম দিতা ম্যাম করবেন, যদিও উনি করেননি। রাজাদাকে বলতে বলুন। আমি লিপিকা ম্যামের কাছে আসছিলাম, তারপর রাজাগোপাল বাবুর কাছে আসতাম। বেশ, আমার মনে হয় শোনা যায়নি। আমি একটু রাজাগোপাল বাবুর কাছে আসি। হ্যাঁ বলুন। আমাদের তো মানে কি, আপনি কি প্রশ্নটা কি করলেন? আমি ঠিক আমার কাছে আমি আইএসএফ এর কথা বললাম, যখন আপনি বলছিলেন না যে ধর্মীয় বিভেদের কথা বলছিলেন বিজেপির বিরুদ্ধে, আমি সেই কথাটা আমি বলছি। ধর্মীয় বিভেদ, আমি যে প্রসঙ্গটা বলেছিলাম, উনি বাঙালি বলছেন না। বাঙালি মানে শুধু হিন্দু নয়, বাংলা ভাষায় যারা কথা বলে তারা প্রত্যেকেই বাঙালি।
সেই জন্য উনি বাঙালির কথা বলছিলেন, উনি মানেন তো, ওনারা তো আবার ধর্মনিরপেক্ষতা মানেন না, সেই কারণে আমি ওই কথাটা বললাম। আমরা তো ধর্মনিরপেক্ষতা বাবুর কাছে মানে আসবো। পুজো করি, রাজা আমরা বাবু, সংবিধান last থেকে বক্তব্য করবো। নেব আপনার কাছে যে আমাদের যোজনাগুলো পৌঁছে দিচ্ছি। যে জোটের এখানে ডাক ধর্ম- দেওয়া হয়েছে আমরা এখানে- দেখলাম আজকের আলোচনা থেকে, সেই জোটের এখনো পর্যন্ত কোনো যে সম্ভাবিত বিষয় আসছেই না, কোনো কিনারা আপাতত নেই। আমি লাস্ট বক্তব্য নেব, কি বলবেন? যে কোনো মানুষই বুঝে এই ধরনের জোট সম্ভব নয়। যদিও এটা ফ্যাক্ট যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা জোট ছিল 98, 99, 2004 নির্বাচনে বিজেপি তৃণমূল একসঙ্গে লড়েছে এবং 2006 বিধানসভার নির্বাচনে একসঙ্গে লড়েছে। সুতরাং বিজেপির সঙ্গে যে তৃণমূলের জোট হয়নি তা নয়, কংগ্রেসের সঙ্গে কোনোদিন ঘটেনি এবং সিপিএম এর যে অবস্থান তাতে কোনোদিন এই মুহূর্তে সেখানে জোট সম্ভব নয়। জোটের কথা এখানে যারা হয়তো ভুল বুঝছেন, জোটের ব্যাপারটা এখানে উনি চাননি, ওনার চাতুরতাটা চালাকিটা বোঝার চেষ্টা আমরা তো করতে হবে। ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এটা ঠিক, পশ্চিমবঙ্গে আজকে তৃণমূলের যে অবস্থা, তাদের যে সাংগঠনিক পরিস্থিতি এবং তাদের যে বিস্তার, মানে পুলিশ মহলে, প্রশাসন মহলে, সেই বিস্তার আজকে বিজেপি কেন সবাইকেই স্বীকার করতে হবে যে এখানে কোনো একার পক্ষে এটা লড়াই করা সম্ভব নয়। তৃণমূল ব্যাপকভাবে বিস্তার নিতে পেরেছে। কেন বিস্তারটা নিতে পেরেছে তার হয়তো আলাদা একটা ব্যাখ্যা আমরা অন্য কোনোদিন যেতে পারি, কিন্তু এটা তো সত্যি কথা চারিদিকে যে সিপিএম বহু বছর নিয়েছিল, তৃণমূল কিন্তু খুব দ্রুত বিস্তার লাভ করেছে। সে দেখুন নানান লেভেলে, শিক্ষক লেভেলে, কর্মচারী লেভেলে, প্রশাসনের সর্বত্র এই জিনিসটা করে ফেলার ফলেতে আজকে তৃণমূলকে রাজনৈতিকভাবে সরানো এটা কিন্তু খুব ডিফিকাল্ট। এটা উপলব্ধিটা হয়েছে, এটা ভালো উপলব্ধি যে একার পক্ষে সম্ভব না, এটা তারা বুঝতে পারছেন। বা এখন এই জায়গায় দাঁড়িয়ে একটা চালাকি করে ফেলে, চলো এসে আমরা একসঙ্গে লড়ি, তখন দেখা যাবে ওরা লড়ছে না, একসঙ্গে আসছে না, তখন ওদের বলতে হবে যে ওই দলের যারা ভালো লোক আছেন তারা আসুন। এইটা হয়তো পরের খেলা হবে। যাই হোক, কি হচ্ছে কি না হচ্ছে আগামী দিনেই বুঝবে। প্রদীপবাবুর পক্ষে, প্রদীপবাবুর দলের পক্ষে যেটা স্বস্তি, সুকান্ত বাবুর টুইট বা আমি জানি না কোথায় এটা লিখেছেন, সেখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তৃণমূলের শক্তিকে এককভাবে লড়াই দেওয়ার মতন জায়গায় বিজেপি। এইটা হচ্ছে যে এক নম্বর শিক্ষা। আর 2 নম্বর শিক্ষা আমরা যেটা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, আমি পজিটিভ সাইডটা দেখতে চাইছি, পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, দুর্নীতি ভালো কথা না। আমি প্রদীপবাবু খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, কথা শুনে ভালো লাগছে। তৃণমূল দলের আমি বহুদিন সমর্থক ছিলাম, নানানভাবে ওদেরকে সমর্থন করেছি। মানে আমার যেটা মনে হয়েছে যে তাদের মধ্যে প্রচুর ভালো লোক আছে, আমার প্রচুর বন্ধু আছেন, তাদের সঙ্গে আমার ফোনে কথা হচ্ছে। যাই হোক, হয়তো পশ্চিমবঙ্গকে বাঁচানোর একটা তাগিদ আমাদের সবারই আসছে। এটাই কি পশ্চিমবঙ্গের স্বরূপ যে নেতারা চুরি করবেন? এটা তো নয়, তাই না? এই যে ব্যাপারটা এখান থেকে কি করে বেরিয়ে আসা যায় সেটা কিন্তু একটা মানে একটা কিন্তু এই টুইটের মধ্যে ধরা পড়ছে। একটা মানে সমবেতভাবে পশ্চিমবঙ্গকে গড়ার চেষ্টা, উন্নত করার চেষ্টা, এটা উনি ব্যক্তিগতভাবে করেছেন বা কিভাবে করেছেন আমি সেটা জানছি না, কিন্তু আমার কাছে যে পজিটিভ সাইড, আমরা যারা বিশ্লেষণ করি পজিটিভ নেগেটিভ দুটো দিকেই দেখার চেষ্টা করি। পজিটিভ সাইড হচ্ছে যে সবাইকে যে শিক্ষা নেওয়া যেতে পারে যে আমরা কি পারি। যদি কেউ দুর্নীতি করেন তাকে আমরা আমার দলে নেব না, এটা যদি কোনো দল বলতে পারে তাহলে তো মারাত্মক কাজ হয়ে যাবে। সেটা কেন হচ্ছে না? যেমন আমি একটা কথা বলি, লিপিকা দি খুব মানে অ্যাগ্রেসিভলি কথা বলেন, বেশ ভালো বলছেন, শুনতে ভালো লাগছে, আমার খুব যুক্তি আছে, আমি বলছি না। খুব ব্যাপারটা হচ্ছে লালু প্রসাদ যাদব ভারতবর্ষের ওয়ান অফ দ্য যাকে মানে পলিটিক্যালি কনভিক্টেড হলেন, পলিটিক্যালি উনি দুর্নীতি করেছেন, ধরা পড়ে গেছে, কিন্তু তার সঙ্গে যদি ভারতবর্ষের ন্যাশনাল পার্টি, কংগ্রেসের প্রতি ভারতবর্ষের আবেগ জড়িয়ে আছে, সাধারণ ভারতবাসীর আবেগ কংগ্রেসের সঙ্গে, তারা কি করে একটা দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে, তাদের নেতা কিন্তু কনভিক্টেড হয়েছে। এই জায়গায় আমরা যদি সিদ্ধান্ত নিই কোনোদিন দুর্নীতির সঙ্গে আপোষ করবো, কোনো ধরনের ইলেকট্রাল অ্যালায়েন্সে আসবো না, তাহলে আমরা দুর্নীতিটা রুখতে পারবো। একদমই আমাদের সময় একদম শেষ হয়ে গেছে। প্রত্যেকেই আমি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করব, যেই নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম, এই যে বিজেপি তরফ থেকে একজোট হওয়ার বার্তা,
বিরোধীদের দেওয়া হয়েছে, সিপিআইএম, কংগ্রেস তাদের দেওয়া হয়েছে। আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এই জোট এখন কোনোভাবেই সম্ভব না এবং সেটা হচ্ছে না। বিরোধীরা এটাকে ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন এবং ওই যে বলছিলাম রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। সেটা হয় কি না, এই জোটে সাড়া দেয় কি না বিরোধীরা, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ফেস অফ এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের আপডেট পেতে চোখ রাখুন 24 আওয়ার্স টিভিতে। আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।